শ্বশুর বাড়িতে স্ত্রীর সামনে ভাত খাচ্ছিলাম। আমার শ্বশুর পিছন থেকে একটা লাথি মেরে বলল, একে ভাত দিয়েছে কে? ওকে এ বাড়ির ত্রিসীমানায় দেখতে চাই না। আবার তো দেখি মাছ মাংস দিয়ে ভাত দেওয়া হচ্ছে। আমার স্ত্রী তখন অসহায়ের মতন দাঁড়িয়েছিল। শ্বশুরের চিৎকার শুনে আমার স্ত্রীর বড় দুই ভাই খাবার ঘরে প্রবেশ করলো। আমি তখন মাটি হতে উঠে দাঁড়িয়েছি। চোখ দিয়ে অজান্তেই হয়তো পানি বেরিয়ে গেছে। আমার শ্বশুর আবারও বললেন, তোকে তো বলে দিয়েছি যে আমার মেয়ে তোর সঙ্গে সংসার করবে না, তাহলে তুই আবারও কোন সাহসে এই বাড়িতে প্রবেশ করিস? কলিজা কত বড় হয়েছে। আমি আস্তে করে বললাম, আপনার মেয়ে তো আমাকে আসতে বলেছে। তাছাড়া সাদিয়ার সঙ্গে আমার এখনো ডিভোর্স হয়নি, আর সেজন্য আমার আসার অধিকার আছে এখানে। আপনি শুধু শুধু আমার সাথে খারাপ ব্যবহার করছেন। আমার শ্বশুর তখন বাম হাত দিয়ে আমার বুকের উপর শার্ট ধরে বলল, এটা তো কিছুই না। তোকে এখান থেকে জুতা দিয়ে পেটাতে পেটাতে বাড়ি থেকে বের করব, যাতে আর কোনোদিন লজ্জায় আর এই বাড়িতে প্রবেশ করতে না পারো। তোর বাবার তখন উচিত শিক্ষা হবে। যেহেতু এটা আপনার বাড়ি, তাই আপনার ইচ্ছে মতো সব কিছুই করতে পারেন, কিন্তু আমার অন্যায়টা কি জানতে পারি? আমি তো আপনার মেয়ের স্বামী। আমাদের দুজনের বিয়ে হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে বেশ কিছুদিন ধরে একটু ঝামেলা হচ্ছে, কিন্তু তাই বলে তো সম্পর্ক সম্পূর্ণ অস্বীকার করা যায় না। আর আপনার মেয়ে নিজে আমাকে কল দিয়ে আসতে বলেছে। অবশ্য সে যদি না বলতো তবুও আসতাম। এমন সময় সাদিয়া প্রতিবাদ করে বলল, মিথ্যে কথা। আমি কখন তোমাকে আসতে বলেছি বলো তো? শুধু শুধু মিথ্যে কেন বলছো? আমি অবাক হয়ে সাদিয়ার দিকে তাকিয়ে আছি। সাদিয়া একবার আমার চোখের দিকে তাকিয়ে অপরাধীর মতন চোখ নামিয়ে নিল। অথচ আজ সকালে সাদিয়া কল দিয়ে নিজেই আমাকে তার বাসায় আসতে বলল। সকালবেলা ঘুম থেকে উঠে নিজের বিছানায় শুয়েছিলাম। তখন সাদিয়া কল দিয়ে বলল, কেমন আছো? আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, যেমনটা কল্পনাও করিনি ঠিক তেমনটাই আছি। আমারও তোমাকে ছাড়া খুব কষ্ট হচ্ছে সজীব, কিন্তু বাবার ভয়ে কুঁকড়ে যাচ্ছি। তোমাকে ছাড়া নিঃশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে। কি করব বলে দাও তুমি? আঙ্কেলকে ভালো করে বোঝাতে পারে এমন একজনকে দরকার, যিনি আমাদের পারিবারিক সব সমস্যার সমাধান করতে পারবেন। তেমন কেউ নেই সজীব, তবে আমার মাথায় একটা আইডিয়া এসছে। কি? তুমি আমাদের বাড়ি আসো, তারপর আমরা দুজন মিলে বাবার কাছে ক্ষমা চাইব, অনুরোধ করে বলবো যাতে আমাদের মনের অবস্থা বুঝতে চেষ্টা করে। ঠিক আছে, আমি তাহলে আসছি। আসতে দুপুর হয়ে গেছে, আর শ্বশুর সাহেব তখন বাসায় ছিল না। সাদিয়া বলল, এত দূর থেকে এসছো, তাই খাবার খেতে বসো। আমি বলেছিলাম সবাই আসুক, কিন্তু সাদিয়ার অনুরোধ রাখতে গিয়ে খেতে বসেছিলাম। আর তারপর যে কি হয়েছে সবাই তো জানতেই পেরেছে। একই ইউনিয়নের মধ্যে থাকলেও আমাদের গ্রাম ছিল ভিন্ন ভিন্ন। আমার শ্বশুর অনেক আগে থেকে প্রবাসী, আর আমার বাবাও বছর 10 ধরে প্রবাসে থাকেন। সেখানে গিয়েই বাবার সঙ্গে সেই দেশে বসেই দুজনের মধ্যে একটা ঝামেলা হয়েছে। শুরুতে তারা একসাথে ছিল, একই কোম্পানিতে কাজ করত, কিন্তু পরে হঠাৎ কি যেন হয়ে গেল। আমার বাবার সাক্ষীতে আমার শ্বশুরের জরিমানা হয়েছিল। তার অনেক সমস্যা হলো। তারপর থেকে বাবার সাথে তার রাগারাগি। কিন্তু এসব আমি আর সাদিয়া জানতাম না। সাদিয়া আমাদের কলেজের অনার্স করছে, আর আমি বিএল কলেজে অনার্স শেষ বর্ষে আছি। মাত্র 6 মাস আগে আমি আর সাদিয়া বিয়ে করেছি, কারণ সাদিয়ার বাবা আমাদের সম্পর্ক জানতে পারেন এবং তিনি সেই সময় অনেক বকাবকি করেন সাদিয়াকে। সাদিয়া তখন বলে যে আমরা নিজেরা বিয়ে করে রাখি, তারপর বাবা দেশে ফিরলে দেখবে সব কিছু মেনে নেবে। কিন্তু কেউ মেনে নেয়নি। সাদিয়ার বাবা দেশে ফিরেছে মাসখানেক আগে, এবং তিনি এসেই মেয়ের জন্য ছেলে দেখা শুরু করেছেন। তাই সেই সময় সাদিয়া বলল আমাদের বিয়ে হয়ে গেছে, আর তখন থেকে সাদিয়ার বাবা আমাদের সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য তৎপর চেষ্টা করছে। আমি সাদিয়ার দিকে তাকিয়ে বললাম, তুমি কি আমার সঙ্গে যাবে? তাহলে চলো, আমরা দুজন চলে যাই, আর কখনো এদের কাছে আসবো না। কিন্তু সাদিয়া মাথা নিচু করে রইল। তার হয়ে তার বাবা বলল, তোর সাহস কত বড়! তুই আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলছিস? এ কথা বলে তিনি আবার আমাকে মারতে উদ্যত হয়ে যান। ঠিক তখনই সাদিয়া তার বাবার হাত ধরে বলল, বাবা, ওকে মারার দরকার নেই। আমি ওকে চলে যেতে বলছি, আর কখনো সে আমাদের বাড়িতে আসবে না। তোমার ইচ্ছে মতোই সব কিছু হবে। সাদিয়া আমাকে হাত ধরে টেনে অন্য রুমে নিয়ে এলো। তারপর বলল, আমাকে ক্ষমা করে দিও সজীব, তুমি এখন চলে যাও। তোমাকে আমার পরিবার এভাবে অপমান করবে সেটা সহ্য করতে পারবো না। যদি দুজনের মিল কপালে লেখা থাকে, তাহলে অবশ্যই একসাথে থাকতে পারবো।
আমি সাদিয়ার দিকে তাকিয়ে বললাম, আমার কেন যেন মনে হচ্ছে তোমার চোখ মিথ্যা বলছে। আমাদের হয়তো আর কোনো দিন দেখা হবে না, তাই না সাদিয়া? এভাবে বলছো কেন? দেখো, বাবার বড় ভাই সবাই আছে এখানে, শুধু একটাই আফসোস, তোমার হাতে সাজিয়ে দেওয়া খাবারটাও খেতে পারলাম না। তুমি চলে যাও সজীব। তোমার বাবার ইচ্ছে যে আমাদের ডিভোর্স হয়ে যাক, আর তুমি তো বললে তার ইচ্ছে মতোই সব কিছু হবে। তাহলে কি এটাই শেষ? এখন এত কথা বাড়িও না, ভালো থেকো সব সময়। সাদিয়াদের বাসা থেকে বেরিয়ে কোথায় যাব সেটাই ভাবছিলাম। পাশের গ্রামে আমাদের বাড়ি, কিন্তু সেখানে কি যাওয়া ঠিক হবে? বাড়িতে শুধু দাদা দাদি আছে, তাছাড়া শহর থেকে নিজের ব্যবহৃত কাপড় কিছুই আনা হয়নি। তার চেয়ে বরং শহরে ফিরে যাওয়াই ভালো হবে, সেখানে গিয়ে পরে চিন্তা করা যাবে। সাদিয়ার বাবার লাথি খেয়ে মাটিতে পড়ার সময় বুকের নিচে একটু ব্যথা পেয়েছিলাম। এতক্ষণ সে ব্যথা বেশি বুঝতে পারিনি, কিন্তু এখন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। সমস্ত শরীরে ব্যথা ছড়িয়েছে খুব দ্রুত। একটা মোটর সাইকেল পেয়ে সেটাতে করে বাস স্ট্যান্ডে রওনা দিলাম। বাসের ভিতরে বসেই বুঝতে পারছি শরীরের ব্যথা খুব মারাত্মক হয়ে যাচ্ছে। ব্যথার জন্য জ্বর চলে আসছে এমন অনুভব করতে লাগলাম। নিরুপায় হয়ে আমি বাসের মধ্যে হা হুতাশ করে অচেতন অবস্থায় পড়ে রইলাম। একটু গিয়ে আবার নতুন করে বাসে উঠলাম। 60 গম্বুজ গিয়ে কিছুটা হুঁশ ছিল, কিন্তু তারপর আর মনে নেই। বাসের লোকের নিচেরা ডাকাডাকি করতে যখন চোখ মিলে তাকালাম তখন সন্ধ্যা হয়ে গেছে। বাহিরে তাকিয়ে দেখি বাস স্ট্যান্ডে চলে এসছে, তাই তাদেরকে সরি বলে নেমে গেলাম। বাসের সেই লোকগুলো এক রাস বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর যাওয়ার জন্য একটা ইজি বাইকের মধ্যে উঠে বসলাম। গাড়ির মধ্যে আমি ছাড়া আর কেউ নেই, এখনো 5 জন যাত্রী দরকার। তারপর সেই জায়গার উদ্দেশ্যে ইজি বাইক যাবে। আমি আবারও সেই ইজি বাইকের মধ্যে অচেতন হয়ে পড়ে রইলাম, আর কিছু মনে নেই। এরপর যখন চোখ মেলে তাকালাম তখন দেখি আমি একটা বিছানায় শুয়ে আছি। মিনিট খানেক চারিদিকে তাকিয়ে বুঝতে পারছি এটা হচ্ছে একটা হাসপাতাল, কারণ আমার চারিপাশে হাসপাতালের সকল নমুনা দেখা যাচ্ছে। তবে হাসপাতালের কেবিনে আছি সেটাও বুঝতে পারছি। একটু পরেই একটা নার্স এসে দেখলেন আমার জ্ঞান ফিরেছে। তারপর তিনি তার মোবাইল বের করেই কাকে যেন কল দিয়ে আসতে বললেন। তিনি বললেন, হ্যালো আপা, আপনার রোগীর জ্ঞান ফিরেছে, তাই আপনি এখনই আসুন। আমি ভেবেছিলাম জিজ্ঞেস করব কিছু, কিন্তু ঠোঁট নেড়ে কিছু বলারও শক্তি পাচ্ছি না। শুধুমাত্র চেয়ার থেকে লাথির আঘাত পড়ে গিয়ে যে এতটা মারাত্মক সমস্যা হবে ভাবিনি। তবে বেশি সমস্যা হয়েছে শীতের কারণে। শীতের দিনে সবসময় আঘাতের ব্যথা কমতে চায় না, তার মধ্যে আবার আমি ছিলাম শীতের পোশাক ছাড়া। প্রায় আধা ঘন্টা পরে একটা মেয়ে কেবিনের মধ্যে প্রবেশ করলো। আমি তার দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছে তার মুখটা আমার পরিচিত, কিন্তু সেই পরিচিত মুখটা মনে করতে পারি নাই। মেয়েটা বলল, কেমন আছেন এখন? আমি ভালো আছি বলতে গিয়েও আবার বলতে পারিনি, কিন্তু সে বুঝতে পেরেছে ইশারায়। বলল, আপনাকে নিয়ে গতকাল রাতে খুব টেনশনে পড়ে গেছিলাম। সবাই যে যার মতন করে চলে গেছে, কিন্তু আমি অনেক কষ্টে একজন রিক্সাওয়ালার সাহায্যে হাসপাতালে আসলাম। আমি চুপচাপ। আপনি বুঝতে পারছেন আমার কথা? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। আপনার কাছে আমার একটা গভীর প্রশ্ন ছিল। আমি তাকিয়ে আছি। মেয়েটা তার হাতের কাগজের ভাঁজ খুলে দিয়ে আমার দিকে দেখিয়ে বলল, আপনার পকেট চেক করে ঠিকানা বের করতে গিয়ে একটা হাতে এই আঁকা ছবিটা পেলাম। এই পেন্সিলে আঁকা ছবিটা কি আপনি এঁকেছেন? হ্যাঁ। আপনি কি আমাকে আগে কখনো দেখেছেন? জি না। এই ছবিটির সঙ্গে আমার চেহারার সম্পূর্ণ মিল আছে, সেটা লক্ষ্য করেছেন? আমি এবার চোখ বড় বড় করে তাকালাম, আর তার হাতের ছবিটাও তার দিকে তাকিয়ে আছি। আরে সত্যি তো, এটা কিভাবে সম্ভব? মেয়েটা বলল, আপনি যদি আমাকে কখনো না দেখেই থাকেন তাহলে আপনি কিভাবে আঁকলেন? তার আশ্চর্যের বিষয় হচ্ছে আপনি ছবির নিচে নাম লিখেছেন বৃষ্টি। বললাম, হ্যাঁ, বৃষ্টি নাম দিয়েছি ছবিটির। আপনি কি জানেন আমার নাম নাজমা আক্তার বৃষ্টি? আমি বললাম, না, আগে জানতাম না। তাহলে আপনি কিভাবে আঁকলেন এত সব, যে সম্পূর্ণ হুবহু আমার সঙ্গে মিলে গেছে, এমনকি নাম পর্যন্ত ঠিক আছে? আমি জানি না, তবে আমি একটু সুস্থতা নিশ্চিত হলে মনে করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, আমি গতকাল রাতে যখন এই হাতে আঁকা ছবিটা পেলাম তখন থেকেই কিন্তু আমার অবাক লেগেছে। জি, সেটাই স্বাভাবিক। আপনি এখন কেমন বোধ করছেন? ঠিক বুঝতে পারছি না, কিছুক্ষণ ভালো লাগে আবার কিছুক্ষণ অস্থির মনে হচ্ছে। আপনার পরিচিত কারোর নাম্বার বলেন, আমি কল দিয়ে আসতে বলবো তাদের। আত্মীয় নেই তেমন কেউ, তবে আমি যাদের সঙ্গে মিশে থাকি তাদের খবর দেয়া যায়, কারণ ওরা বন্ধু নয়, এক একজন খুব হৃদয়ের মধ্যে স্থান করা মানুষ। তাহলে তাদের নাম বাদ দেন।
আমি আমার রুমমেট সফিকের নাম্বার দিলাম। সে সফিককে কাছে কল দিয়ে আসতে বলেছে। আমি জানি সফিক আসবে, শুধু একা একা নয়, বরং রকিকেও সঙ্গে নিয়ে আসবে। আমরা একসাথে 3 জনে থাকি। দীর্ঘ 5 বছর ধরে আমরা এই 3 জন একই রুমে আছি। বৃষ্টি নামের মেয়েটা বলল, আপনার মা বাবার সঙ্গে কথা বলতে পারলে ভালো হতো। তারা এসে দেখলে আপনার নিজের কাছেও খুব ভালো মনে হয়। আমি আস্তে করে বললাম, আমার বাবা প্রবাসী, তাই তিনি অনেক দূরে। তাহলে আপনার মায়ের কাছে খবর পৌঁছে দেওয়া উচিত, না হলে কেমন দেখায় না ব্যাপারটা? বাবার চেয়ে মা আরও বেশি দূরে, তাই মায়ের কাছে খবর পৌঁছে দেওয়া সম্ভব না। মানে? আমার মা মারা গেছে। গ্রামের বাড়িতে শুধু দাদা দাদি, আর কেউ নেই। ও সরি সরি, আমি বুঝতে পারিনি। হাসপাতাল থেকে বের হতে আরও 4 দিন সময় লেগেছে। যদিও সম্পূর্ণ সুস্থ নই, কিন্তু আমি প্রায় এক প্রকার জোর করেই বের হলাম, কারণ সর্বদা 4 দেওয়ালে বন্দি থাকা ভালো লাগে না। বৃষ্টি নামের মেয়েটা আমার কাছে অদ্ভুত লাগছে, আবার তার কাছে আমি হলাম অদ্ভুত, কারণ তার মনে জানার আগ্রহ বেড়েছে যে আমি কিভাবে তাকে না দেখেই এঁকে ফেলেছি। তবে তার রহস্য আমি উদ্ঘাটন করতে পেরেছি, কিন্তু ইচ্ছে করেই এখনো বলিনি। আমাদের মেসের মধ্যে একটা স্থানীয় বড় ভাই খুব ভালো পরিচিত। মোটামুটি সবার সঙ্গে তিনি ভালো ব্যবহার করেন। আমার সঙ্গে তার বেশ কিছুদিন ধরে ভালো আন্তরিকতার বন্ধুত্ব। তিনিই আমাকে বৃষ্টির ছবি দেখিয়েছেন এবং বলেছিলেন যে আমি ছবি দেখে আঁকতে পারি কিনা। তার কাছে নাম জেনেছিলাম নাজমা আক্তার বৃষ্টি। কিন্তু সেই বৃষ্টির সঙ্গে আমার দেখা হবে? সম্ভব এটা? ভেবেছিলাম আরও কিছুদিন পরে বৃষ্টির সাথে এই বিষয়ে কথা হবে, কিন্তু তার উপায় নেই। আমি সেই হাসপাতাল থেকে আসার পরে সন্ধ্যাবেলা নিজে আমার মেসের সামনে হাজির। আমার বুকের পার্শ্ব তখনও হালকা ব্যথা, তবুও মোটামুটি চলাচল করা যায়। আমি শীতের পোশাক আর একটা চাদর জড়িয়ে তার সঙ্গে বের হতে চাইলাম, কিন্তু বৃষ্টি বাইরে না গিয়ে মেসের মধ্যে আমার রুমে এসে বসে পড়ল। আপনি অসুস্থ, তাই আপনাকে কষ্ট দেওয়া ঠিক হবে না আমার। আমি বরং আপনার সঙ্গে এখানে বসে কথা বলি। অবশ্য আপনার যদি সমস্যা না হয় তবে। বললাম, মেসের মধ্যে অন্য কেউ হলে হয়তো 5 মিনিটের মধ্যেই মেসের মালিক এসে উপস্থিত হতে পারে, কিন্তু আমার বেলায় সামান্য ভিন্নতা আছে, তাই আপনি এখানেই বলেন। আচ্ছা, আপনি কি সবসময় এমন কৌতূহলহীন হয়ে থাকেন? না তো। আমি ছবির রহস্য জানতে চাই। আচ্ছা, কি আচ্ছা? বলেন কিভাবে আঁকলেন? আমাদের সেই স্থানীয় বড় ভাইয়ের নাম বাদল রহমান। আমি বাদল ভাইয়ের কথা সব কিছুই তাকে বলে দিলাম, আর আমি যে তার ছবি দেখে দেখে এঁকেছি সেটাও বুঝিয়ে বললাম। সব কিছু শুনে বৃষ্টি বলল, আপনি কি আমার সম্পর্কে আর কিছু জানেন? জি না, আমি আমার বাবা মার সঙ্গে ফ্রান্সে থাকি। ও আচ্ছা, ইন্টারমিডিয়েট পাশ করে চলে গেছিলাম, আর সম্প্রতি দেশে আসলাম। আপনি একাই? না, মা এসছে। ও, আমার মনে হয় বাদল ভাই আপনাকে খুব পছন্দ করে। আপনি কাউকে পছন্দ করেন না? আমার স্ত্রী আছে। কি বললেন? আমি বিবাহিত। ও আচ্ছা, জানতাম না, আর ধারণাও ছিল না। বুঝতে পারছি। আজকে তাহলে আসি, আর একদিন কথা হবে। ঠিক আছে। যাওয়ার আগে বৃষ্টি মেয়েটা আমার মোবাইল নাম্বার নিয়ে গেল, আর আমার হাতে আঁকা ছবিটা সে আগে থেকেই নিজের কাছে নিয়ে নিয়েছে। মেসে ফিরে আমার স্ত্রীর কাছে কল দিলাম। প্রথমবারে রিসিভ করে নাই, কিন্তু দ্বিতীয়বার রিং হতেই রিসিভ করলো। আমি বললাম, কেমন আছো? চলছে। তোমার কি অবস্থা? মরিনি। অসুস্থ ছিলাম ঠিকই, কিন্তু বেঁচে আছি। এভাবে বলছো কেন? এমনিতেই। কি করো? ভেবেছিলাম তুমি গতকালই কল দেবে, কিন্তু এই কদিন পরে কল দেবে ভাবিনি। গতকাল কেন? আমার কিছু করার ছিল না সজীব। পৃথিবীতে সবাই তো তাদের ভাগ্য মেনে নিয়ে বসবাস করে, তাই না? সরাসরি বলো কি হয়েছে। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তোমার বাড়িতে গতকাল কাগজ পাঠানো হয়েছে। তোমার দাদা দাদি কিছু বলেনি তোমাকে? কিসের কাগজ? ডিভোর্স পেপার। কার ডিভোর্স? তোমার আর আমার। আমি এক মুহূর্ত স্তব্ধ থেকে বললাম, তুমি কি সেই কাগজে নিজের হাতে সই করেছো? আমি নিরুপায় হয়ে করেছি। ভালো থেকো। শোনো। কলটা কেটে দিয়ে চুপ করে বসে আছি। এমন সময় বিদ্যুৎ চলে গেল, আর আমার মোবাইলে আবারও কল বেজে ওঠে। ভেবেছিলাম সাদিয়া কল দিয়েছে, তাই না তাকিয়ে বসে আছি। একটু পরে কল কেটে গিয়ে যখন আবার কল এলো, তখন তাকিয়ে দেখি অপরিচিত নাম্বার। রিসিভ করে বললাম, হ্যালো, চিনতে পারছেন? যদি ভুল না করি তাহলে আপনার নাম বৃষ্টি। যাক ভালো, তবুও চিনতে পারছেন। আসলে সরি বলার জন্য কল দিলাম। সরি কেন? সেটা পরে বলবো, আগে বলেন কি করছিলেন? আমার স্ত্রীর সঙ্গে কথা বলছিলাম। ও আচ্ছা, বুঝতে পারিনি। আপনি তাহলে তার সঙ্গে কথা বলুন। না, সমস্যা নেই। সে চিরদিনের জন্য কথা বলা বন্ধ করে দিয়েছে। মানে? ডিভোর্স।
একটু ভালো করে বলেন তো কি হয়েছে? চেষ্টা করতে পারি, কিন্তু সব কিছু বলতে পারবো কিনা জানি না, কারণ আমার নিজের ব্যক্তিগত বিষয় কারোর সঙ্গে বলতে ইচ্ছে করে না। জোর করব না, কিন্তু যদি বলেন তাহলে খুশি হব। আপনাকে খুশি করার চেষ্টা করব। আচ্ছা, আমি কি এখন রাখতে পারি? কি করবেন এখন? মাথা ব্যথা করছে, তাই একটু ঘুমানোর চেষ্টা করে দেখি কমে কিনা। আচ্ছা ঠিক আছে, সকালবেলা কথা হবে। ঘুমানো আর হলো না। শফিকের জন্য রুম থেকে বের হতে হয়েছে। মন খারাপ করে বসেছিলাম, তাই ও জোর করেই আমাকে নিয়ে বাইকে বের হলো। বাহিরে শীতের প্রকোপ সামান্য বেশি। রাস্তার পাশে এক বয়স্ক মহিলা শীতের পিঠা বিক্রি করে। প্রায় প্রতি বছরই আমরা সেখানে পিঠা খাই, তবে বছরের আর সব দিনগুলোতে তিনি বিভিন্ন কাজ করেন। বেশিরভাগ হচ্ছে মানুষের বাসায় কাজ। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাপা পিঠা খাচ্ছিলাম, আর এমন সময় পিছন থেকে কেউ বলে উঠল, পিঠা খেতে খেতেও মানুষ ঘুমাতে পারে, সেটা তো আগে জানা ছিল না। তাকিয়ে দেখি বৃষ্টি দাঁড়িয়ে আছে। আমি সামান্য হাসার চেষ্টা করে বললাম, এদের মতো বন্ধু আছে বলেই ঘুমাতে পারি না। যদি এগুলো না থাকতো তাহলে ঠিকই এতক্ষণে ঘুমিয়ে পড়তাম। আমিও ভাবিনি আপনি এখানে আসবেন। আর একটা কথা, তার সঙ্গে একটা মেয়েকে দেখিয়ে বলল, এ হচ্ছে আমার বান্ধবী তাবাস্সুম। আমি যখন এই শহরে ছিলাম তখন আমরা সব সময় একসঙ্গে চলতাম, আর এখন এসেই আমার আবার সেই আগের অবস্থায় ফিরে গেলাম। ও আচ্ছা, এমন ছোট্ট শব্দ ছাড়া আপনার ডিকশনারির মধ্যে আর কি কিছু নেই? আছে, বেশিরভাগ সময় শব্দগুলো ঘুমিয়ে থাকে, তবে প্রয়োজনে তাদের জাগ্রত করি। আমার জন্য কি কিছু শব্দ সবসময় জাগ্রত করে রাখা যায় না? বললাম তো, প্রয়োজন হলে করা হবে। সব সময় কিন্তু মানুষের প্রয়োজন থাকে না, তবে মাঝে মাঝে প্রয়োজন করে নিতে হয়। আমরা এখন যেতে চাইছি। আপনারা পিঠা নিতে এসছেন নাকি অন্য কারণে? আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, চলুন না হাঁটতে হাঁটতে বলি। আমাদের দিকে রাস্তার ল্যাম্পপোস্টগুলো সব ঘোলাটে, তাই কেন যেন সবসময় ল্যাম্পপোস্টের ঘোলাটে বাতির নিচে হাঁটতে বেশ ভালো লাগে। আমার যেদিন খুব মন খারাপ হবে সেদিন আমি আপনার সঙ্গে হাঁটবো, কথা দিচ্ছি। আজকে আর হবে না। আপনারা দুজনেই ভালো থাকবেন। পিছনে ফিরে হাঁটতে লাগলাম। তাবাস্সুম মেয়েটার হয়তো কিছু মনে করেছে। মেয়েটাকে আমি চিনি, সে এই শহরেই থাকে, তাই দেখা হয় মাঝে মাঝে। মাস চারেক আগে আমাদের মেশে দোলোয়ার নাম করে একটা ছেলে ছিল। সেই ছেলে মেয়েকে পছন্দ করত, তখন বেশি ভালো করে চিনেছি। কিন্তু দেলোয়ারের সঙ্গে তার সম্পর্ক হয়নি, কারণটা বেশি পরিষ্কার করে জানি না। বৃষ্টি যেহেতু তার সঙ্গে পরিচয় করিয়ে দিতে চেয়েছে, সেহেতু সামান্য কথা বলা দরকার ছিল। আমি এখন বাদল ভাইয়ের সন্ধানে বের হয়েছি। সে কি জানে বৃষ্টি এসছে? নিশ্চয়ই জানার কথা, তার কারণ হচ্ছে তিনি তো স্থানীয়, আর বৃষ্টিও এখানকার মেয়ে। বাদল ভাই হয়তো বৃষ্টিকে পছন্দ করে, তাই তাকে এই মুহূর্তে দরকার। বাদল ভাইয়ের একটা ক্লোজ বন্ধু আছে, তিনি ওই কোহিনুর মোড়ে দোকানদারি করেন। আমি মাঝে মাঝে সেখানে গিয়ে আড্ডা দিতাম, তাই সেখানে গিয়ে বাদল ভাইয়ের খবর নিলাম। বাদল ভাই দেশে নেই, তার বড় মামার চিকিৎসার জন্য তিনি দেশের বাইরে গেছেন। কতদিন লাগতে পারে সেটা সঠিক জানে না কেউ, কিন্তু কমপক্ষে 2 মাস লাগবে সেটা নাকি নিশ্চিত। আমি মনে মনে ভাবলাম, 2 মাস বৃষ্টি নামের মেয়েটা থাকবে তো? পরদিন বাড়িতে এসে দাদার কাছে জানতে পারলাম যে সত্যি সত্যি ডিভোর্স পেপার এসছে। দাদা দাদি দুজনেই আগে জানতেন। আমি তাদেরকে বলেছিলাম, সাদিয়ার বাবা দেশে আসার আগে একবার আমাদের বাড়িতে নিয়ে গেছিলাম। বৈবাহিক জীবনে ওই একদিনই আমাদের মধ্যে স্বামী স্ত্রীর ঘনিষ্ঠতা হয়েছিল, এবং আমার 4 বছরের প্রেমের এবং বিবাহের সময়ের মধ্যে ওই একবারই আমরা দুজন শারীরিক সম্পর্কে জড়িয়েছিলাম। বাবার কাছে পৌঁছে গেল খবরটা। বাবা বরাবরই আমাকে একটু ভয় করে চলেন। এটা ঠিক কী জন্য করে তা জানি না, কিন্তু আমি কিছু বললে সে এমন করে কথা বলে যে মনে হয় আমি তাকে কত না জানি অত্যাচার করি। তবে আমার একরোখা মনোভাব বেশিটা ভয়াবহ হতে পারে ভেবেই বাবা আমার কথার প্রাধান্য দেন। আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে শুনে বাবা বলল, জাকির সাহেব অর্থাৎ সাদিয়ার বাবা এত তাড়াতাড়ি করে তার মেয়েকে তার কাছ থেকে আলাদা করবে বুঝতে পারিনি। যদি পারতাম তাহলে আমি নিজে তার কাছে ক্ষমা চেয়ে নিতাম। এলাকার গণমান্য লোকজনদের বলে সবকিছু ঠিক করতাম। তুই আমার উপর রাগ করছিস তাই না বাবা? বাবা, এমন ছেলে মানসিকতা কেন বলো? যার চলে যাবার সে চলে গেছে, নিজেকে ছোট করার মতন কথা আর কখনো বলবে না। আমার কিন্তু শুনতে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, বলবো না। আমি কি রাখবো? টাকার দরকার হলে বলিস। বাবা, তুমি সবসময় আমার সঙ্গে কথা বলতে কি এলোমেলো হয়ে যাও কেন? আবার কি করলাম? তুমি আমার নামে একটা আলাদা অ্যাকাউন্ট করে দিয়েছো, এমনকি সেই অ্যাকাউন্টের টাকা আমি সব সময় এটিএম কার্ড দিয়ে তুলতেই থাকি। তাহলে যেখানে আমার হাতে সব টাকা সেখানে আবার ফুরিয়ে গেলে চাইতে হবার কথা কেন? মনে থাকে না, ভুল হয়ে যায়।
তোমার সব কিছু ঠিক থাকে, কিন্তু আমার সঙ্গে কথা বলতে গিয়ে এমন জড়তা করো, আমি খুব কষ্ট পাই। বাবা হয়ে তুমি এতটা দূরত্বে কেন রয়ে যাবে বলো? তুই কখন কোন মেজাজে থাকিস সেটা বুঝতে পারি না বলেই তো এত সমস্যা। আচ্ছা, এরপর থেকে আমি চেষ্টা করব সব সময় স্বাভাবিকভাবে কথা বলার জন্য। তুমি সেটা আর কখনোই পারবে না। তোর এমনটা মনে হচ্ছে কেন? আমি সেটা বলতে চাই না, কারণ যেটা আমি নিজ দায়িত্বে জানতে পেরেছি সেটা যদি তুমি এই মুহূর্তে বুঝতে পারো তাহলে আরও বেশি জড়তার সৃষ্টি হবে তোমার মনে। তবে খুব স্বাভাবিকভাবে একটা কথা বলি তোমাকে, আমি কিন্তু তোমার ছেলে, তুমি আমার ছেলে নও যে আমাকে ভয় করে লুকিয়ে কাজ করতে হবে। মানে কি? আমি কি করেছি? না, কিছু করনি। আচ্ছা, বাদ দাও। না না, তোকে বলতে হবে। বললাম তো বাদ দাও। তুই শুধু শুধু আমাকে অপবাদ দিবি আর আমি সেটা মেনে নিয়ে বাদ দেব? তুমি এক শহরের মেয়েকে বিয়ে করেছো, তাই না বাবা? মানে কি বলছিস এসব? তোতলানো আবার কিসের স্বভাব? তুমি বিয়ে করেছো সেটা আমাকে বললে না কেন? তুই জেনে গেলি কিভাবে? আসলে বাবা, ব্যাপারটা হয়েছে কি, ব্যাপারটা ব্যাপারের মতোই থাকুক। যখন সেটা সময় মতন বলার দরকার পড়েনি তখন আর ধরা পড়ে বলতে হবে না। ভুল হয়ে গেছে। ধুর, ভাল লাগে না। বলছি না ন্যাকামি কম করবা। রাখলাম আমি। মাস খানেক অতিবাহিত হয়ে গেছে। বৃষ্টি নামের মেয়েটা বর্ষাকালের বৃষ্টির মতন চোখে যাচ্ছে মাঝে মাঝে। কথা হয় দিনের মধ্যে একবার কিংবা তার চেয়ে বেশি। দু একদিন পর পর তার সঙ্গে হাঁটতে বের হই। সব কিছু মোটামুটি ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে আবার বিরক্তও লাগে। যেমন গতকাল রাতের কথা। মেসের মধ্যে খালা রান্না করতে আসেনি। সবাই যে যার দায়িত্বে হোটেলে খেতে গেল। আমি গেছিলাম এক বন্ধুর মেসের মধ্যে, আর সেখান থেকে নিজের মেসে আসলাম 10টার দিকে। বন্ধু তার মেসের মধ্যে খাবার খেতে অনেক অনুরোধ করলো, কিন্তু আমি বললাম মেসের মধ্যে আমার খাবার রান্না হচ্ছে, এখানে খেয়ে গেলে মেসের খাবারগুলো নষ্ট হবে। আমি মেসে এসে জানতে পারলাম যে রাতের রান্না হচ্ছে না। মনটা খারাপ হয়ে গেল, কারণ আমি তো হোটেলের খাবার খেতে পারি না। তাই এখন রাতে উপোস থাকা লাগবে। রুমের মধ্যে শফিক বা রফিক কেউ নেই। দরজার তালা দিয়ে মনে হয় খেতে গেছে। আমি রুমে ঢুকে বসতেই ওরা কোত্থেকে যেন চলে এলো। ওদের হাতে একটা ব্যাগের মধ্যে কি যেন আছে। শফিক আমাকে দেখে বলল, ও তুই এসে গেছিস, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়, খাবার নিয়ে আসলাম, তিনজনে একসাথে খাবো। তারপর রকির দিকে তাকিয়ে বলল, রকি তুই রান্নাঘরের মধ্যে থেকে 3টে প্লেট ধুয়ে নিয়ে আয় তো। আমি অবাক হয়ে বললাম, খাবার পেলি কোন জায়গায়? ঘটনা কি শফিক? শফিক আমার কথায় জবাব না দিয়ে রুম থেকে বের হয়ে নিজেই রান্নাঘরে প্লেট আনতে গেল। আর আমি বেকুব হয়ে তাকিয়ে আছি, কিছুই বুঝতে না পারার জন্য। চোখের পলকে তারা দুজন খেতে বসে গেল। শফিক খাবার মুখে দিয়ে বলল, আহা, কতদিন বাসার খাবার খাই না, মেসের খাবার খেতে খেতে পেট পচে গেল। বললাম, তো এখন কোত্থেকে খাবার এলো? বৃষ্টি দিয়েছে, মেসের মধ্যে এসেছিল সকালবেলা, তুই রুমে ছিলি না, কল দিয়ে তোকে পাওয়া গেল না। তারপর তাকে ভিখারির মতন বলা হলো, রাতের কোনো খাবার কিছু নেই, ভিক্ষা দেবেন? দেখ সজীব, রাগানোর চেষ্টা করবি না। তাছাড়া খাবার এতটা চমৎকার হয়েছে যে আমরা যতই রাগ করি তবুও খাবার শেষ করে উঠব। তো শেষ কর, সমস্যা কি? আমি এগুলো ছুঁয়েও দেখব না। তাতে কি হয়েছে? এখন খেতে হবে না, বিয়ের পর তো সারা জীবন খেতে পারবি। বিয়ের পর মানে কি? বারে, এত আদর করে আমাদের খাবার দিচ্ছে, কেন বোঝো না তুমি? নাকি বুঝেও মেলে ধরতে চাও না? ফাজলামো করিস না তো। আমি বললাম, বৃষ্টি কি তোদের কাছে এসব কিছু নিজে বলেছে? কোন সব? বিয়ে, তারপর সারা জীবন খাওয়া, এগুলো কি বলতে হয় নাকি? আমরা কি বুঝতে পারি না নাকি? তোর কি মনে হয় যে এতটা বয়স বাতাসে হয়ে গেছে? বললাম, খাবার দিয়ে গেছে খা, কিন্তু আমার সঙ্গে তো তার কোনো সম্পর্ক নেই। পরে যদি খাবারের খোঁটা শুনতে হয়, সেদিন তোদের দুজনকে রুমের মধ্যে রেখে বাহির থেকে দরজা বন্ধ করে 3 দিন বন্দি করে রাখবো। ভবিষ্যতে কি হবে সেই কল্পনা করে এখন এই খাবার নষ্ট করতে চাই না। বন্ধু সজীব, তুমি বরং চুন্নু কাকার দোকানে গিয়ে 3 টাকার মুড়ি কিনে নিয়ে আসো। আমার টেবিলের ড্রয়ারে দেখ তো 3 টাকার কয়েন আছে। ভেবেছিলাম ও টাকা দিয়ে সিগারেট কিনে আনবো। আমি রুম থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে থানার সামনে গেলাম। কার্তিকের দোকান সারা রাত খুলে রাখা হয়, কারণ পুলিশ সেখানে ডিউটি করে এবং রাতে চা পান করে। মাঝে মাঝে গভীর রাতে আসি, তাই কয়েকজন পুলিশের সঙ্গে খুব পরিচয়। তারা বেশ মজার মজার কথা বলে। বাস্তবে আমার কোনো আত্মীয় পুলিশ নেই, তাই তাদের জীবন সম্পর্কে ধারণা কম। চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে বিস্কুট খাচ্ছি। তখনই বৃষ্টি কল দিল। কি করছেন সজীব সাহেব? বিস্কুট খাচ্ছি। কেন? ভাতে পেট ভরেনি? ভাত খাইনি, খালা রান্না করতে আসেনি। কিন্তু শফিক ভাই আর রকি ভাইয়ের কাছে যে আমি খাবার পাঠালাম, আমি কি জানি যে দুটো খাদকের কাছে তুমি খাবার দিচ্ছ তারা নিজেদেরই হচ্ছে না, আবার আমি খাবো?
আশ্চর্য, আপনার জন্য এত কষ্ট করে রান্না করে দিলাম আর আপনি কিনা চা দিয়ে ভিজিয়ে বিস্কুট খাচ্ছেন। তো কি করব? আপনি এক্ষুনি আমাদের বাসায় আসুন। পাগল নাকি? আপনি না আসলে কিন্তু আমি এখনই চলে যাব ওখানে। কোনখানে? থানার সামনে। এখন রাত 11:30 বাজে, তাই এত রাতে সেখানে ছাড়া আর কোথাও চা পাওয়া যায় না। এ কথা আপনি একদিন আমাকে বলেছিলেন, তাই জানা আছে। আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনাকে আসতে হবে না, বরং আমি 5 মিনিটের মধ্যে আসছি। আমি কল কেটে মোবাইল বন্ধ করে কিছুক্ষণ ধরে হাঁটাহাঁটি করলাম। তারপর আস্তে আস্তে মেসের মধ্যে গিয়ে দেখি শফিক আর রকি বসে আছি। শফিক বলল, কিরে, বৃষ্টি নাকি তোকে কল দেয়, কিন্তু তোর মোবাইল বন্ধ কেন? সে কল দিয়ে না পাই সেই জন্য। আচ্ছা ভালো হয়েছে। আমি অবশ্য বলেছিলাম যে তোর সঙ্গে দেখা হলে তাকে কল দেব। তো দিয়ে কথা বল, তাতে আমার কি? সজীব, কি হয়েছে তোর? জানি না, ঘুম পাচ্ছে। আরও 15 দিন মতন অতিবাহিত হয়ে গেল। বৃষ্টির সঙ্গে এখন আর কথা হয় না তেমন। মাঝে মাঝে সে কল দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে, এর বাহিরে কিছু নেই। শফিক আর রকি দুজনেই যেন একটু অবাক হচ্ছে। শফিক আমাকে বারবার বলে যাচ্ছে বৃষ্টির সঙ্গে রিলেশনে চড়াতে, কিন্তু আমি সম্পূর্ণ নির্বাক। তবে মাঝে মাঝে বৃষ্টির কথা আমিও একটু আধটু ভেবে দেখি। তখন সাদিয়ার মুখটা আগে চোখের সামনে ভাসে, তাই আর দ্বিতীয় কিছু মাথার মধ্যে আসে না। যেদিন আমি বৃষ্টির সঙ্গে নতুন করে সম্পর্ক করার প্রতিশ্রুতি দিলাম, সেদিন ছিল শুক্রবার। বৃষ্টি মনে হয় কল্পনা করতে পারে নাই আমি তাকে হুট করে প্রপোজ করব। খাবার খেয়ে খানিকটা সময় বিছানায় শুয়েছিলাম। তারপর সন্ধ্যা 6টা বাজে বৃষ্টির কাছে কল দিয়ে বললাম, বৃষ্টি, তোমার কি মিষ্টি কালারের শাড়ি আছে? আমার নেই, কিন্তু মায়ের আছে। কেন? তাহলে সেই শাড়ি পরে তাড়াতাড়ি তৈরি হও, খুব তাড়াতাড়ি। কেন বলুন তো? রাতের বেলা পার্কের সৌন্দর্য উপভোগ করতে খুব ইচ্ছে করছে, আর সঙ্গী হিসাবে তুমি অনেক ভালো হবে, তাই তোমাকে নিয়ে যাব। সত্যি বলছেন? হ্যাঁ। আচ্ছা আমি তৈরি হচ্ছি। বাজার থেকে ইজি বাইকে করে আমি আর বৃষ্টি গেলাম। হেঁটে হেঁটে চলে গেলাম পার্ক। শুক্রবারের দিন শেষ রাতের বেলাও অনেক মানুষ আসে। আমরা প্রায় ঘন্টাখানেক ধরে ছোট্ট পার্কের মধ্যে হাঁটলাম চারিদিকে। তারপর শহীদ মিনারের সামনে গিয়ে লাল ইটের দেওয়ালে বসে গেলাম। আমি বৃষ্টির দিকে তাকিয়ে বললাম, কেমন বোধ করছো ম্যাডাম? জি অনেক ভালো লাগছে। ফ্রান্সে গিয়ে আমার বেশি ঘোরাঘুরি করা হয় না। সেখানে থাকি, সেই এলাকার বেশিরভাগ সময় বরফে ঢাকা। আমি একটা বিশেষ কথা বলার জন্য তোমাকে নিয়ে এসেছি। কি কথা? রাগ করবে না তো? না, বলেন। আমি আমার অতীত ভুলতে চাই। বাহ, খুব ভালো সিদ্ধান্ত, ধন্যবাদ। কিন্তু সেখানে তোমার সাহায্যের দরকার। সাহায্য? আমি? কিন্তু কিভাবে? আমি তোমার সঙ্গে নতুন করে স্বপ্ন এঁকে পুরনো স্মৃতি দাফন করতে চাই। তোমাকে একদম যেন অন্যরকম মেয়ে মনে হয়। এত তাড়াতাড়ি করে কাউকে পছন্দ হবে ভাবিনি। আপনি সত্যি বলছেন? আমার চোখই মিথ্যা বলে? মনে হয় সত্যি বলছেন। এবার তোমার কথা জানতে চাই। তুমি আমার সঙ্গে প্রথম প্রথম খুব আগ্রহ নিয়ে কথা বলতে, সে কারণে কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ ছিল, না হলে এই পরিচয় হাসপাতাল থেকেই শেষ হয়ে যেত। আপনি সত্যি সত্যি পারবেন সব কিছু ভুলে গিয়ে নতুন করে বাঁচতে? হ্যাঁ, চেষ্টা করব। তবে আমার একটা শর্ত আছে তোমার কাছে। তুমি কখনো আমার অতীত নিয়ে কোনো প্রশ্ন বা রাগারাগি করবে না। আচ্ছা, করব না। প্রস্তাব গ্রহণ করছো? যদি বলি হ্যাঁ, আনন্দ পাবো। তাহলে চলুন বাদাম খেতে খেতে বাসায় দিকে ফেরা যাক। আচ্ছা ঠিক আছে, চলো। শুরুটা এভাবেই, কোনো প্রকার আয়োজন করেই কিছু হয় না, তবুও যা হয় তাই বা কম কিসের। এরপর থেকে আমাদের মধ্যে কথা হতো অন্যভাবে। তবে এত কিছুর মধ্যেও সাদিয়ার কথা মনে পড়তো বারবার। মানুষ তার জীবন থেকে হয়তো এটা কখনোই মুছতে পারে না। যদিও বৃষ্টি কখনো সাদিয়ার কথা জিজ্ঞেস করেনি, কিন্তু তবুও আমার মনে পড়ে। তবে আমি সেই কথা কখনো বৃষ্টির কাছে বলিনি, কারণ সে এখন আমাকে ভালোবাসে। আর তার সঙ্গে যদি বলি যে আমি অন্য কারোর জন্য এখনো কষ্ট পাচ্ছি, তাহলে তার মনের মধ্যে কষ্টের বাসা বাঁধাটা স্বাভাবিক ব্যাপার, তাছাড়া কিছুই না। সবকিছুই ঠিক মতন চলছিল, কিন্তু হঠাৎ করে একটা সমস্যার সম্মুখীন হয়ে গেল বৃষ্টি। বৃষ্টির বাবা ওই দেশে অসুস্থ হয়ে পড়েছেন, তাই তারা মা মেয়ে দুজনেই চলে যাবেন। বৃষ্টি আমাকে বলল, তুমি চিন্তা করো না, আমি তো আবার আসবো। আর তুমি পড়াশোনা শেষ করো, তারপর আমি সেখানে নিয়ে যাব তোমাকে। শুধু অপেক্ষা করতে হবে। যেহেতু তার বাবা অসুস্থ, তাই সেখানে তো আমার কোনো অধিকার নেই তাকে জোর করে রাখা। আর সে তো মাসখানেক পরে এমনিতেই চলে যাবে, তাই কি আর বলবো। খুব ইচ্ছে ছিল তাদের সঙ্গে একটু দূর পর্যন্ত যাব, কিন্তু কলেজের একটা সমস্যার জন্য তার হলো না। 3 দিন পরেই তারা ফ্রান্সে চলে গেল। ওখানে পৌঁছে প্রথম প্রথম খুব ব্যস্ততার কথা বলে কথা বলতো না। আমি ভেবেছিলাম
হয়তো যেহেতু তার আর কোনো ভাই বোন নেই, তাই বৃষ্টির ওপর সকল কাজ পড়েছে। যেহেতু আঙ্কেল অসুস্থ, তাই সব কিছু বৃষ্টি একাই সামলাচ্ছে হয়তো। কিন্তু আঙ্কেল সুস্থ হওয়ার পরও যখন আমাদের মধ্যে কথা স্বাভাবিক হচ্ছে না, তখন আমি অবাক হয়ে গেলাম। বৃষ্টি তখন বলে যে তার বাবা নাকি জানতে পেরেছে সে একটা ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছে, তাই তিনি নাকি অনেক রাগারাগি করেছেন মেয়ের ওপর, আর সেজন্য বৃষ্টি নাকি তার বাবার কাছ থেকে এড়িয়ে রাখে। বৃষ্টি যা বলতো সেটাই ভাবলাম সত্যি, যদিও কথা বলতে ইচ্ছে করতো, কিন্তু কিছু করার ছিল না আমার। সাদিয়ার সঙ্গে শেষের দিকে এমনটাই হতো, আর তখন কথা বলার জন্য ছটফট করতাম। বৃষ্টি দেশ ত্যাগ করার ২৬ দিন পর হঠাৎ এক সন্ধ্যাবেলা তার বান্ধবী তাবাসসুমের সঙ্গে দেখা হয়ে গেল আমার। হঠাৎ করেই সে সামনে পড়ে গেল। বললাম, কেমন আছেন? জি ভালো, আপনি? ভালো আছি। কোথাও যাচ্ছেন নাকি? টিউশনি যাচ্ছে। ও আচ্ছা, আপনার বান্ধবীর সাথে কথা হয়? মাঝে মাঝে। আপনার সঙ্গে? অনিয়মিত। খুব খারাপ লাগে, বেশিরভাগ সময় সে কথা বলতে পারে না, আর এদিকে অপেক্ষা করে করে আমি ক্লান্ত। আমি বিদায় নিয়ে চলে আসছিলাম, তখন তিনি আবার ডাক দিয়ে বললেন, ভাইয়া একটা কথা বলবো? হ্যাঁ বলেন। মন খারাপ করবেন না তো? না, বলেন কি ব্যাপার বলুন তো। আপনি বৃষ্টির চিন্তা বন্ধ করে দেন, ওকে আপনি পাবেন না। মানে? সজীব ভাই, আসলে বৃষ্টির বিয়ে হয়ে গেছে। ১০-১২ দিন আগে, মানে আঙ্কেল সুস্থ হবার পরই বিয়ে হয়েছে। ছেলের বাসা কলকাতায়, তবে তারাও বৃষ্টিদের মতন সপরিবারে ফ্রান্সে বসবাস করেন। আমি অবাক হয়ে বললাম, আপনি সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। কিন্তু বৃষ্টি আমাকে বলল না কেন? এভাবে সে আমার সঙ্গে অভিনয় করে যাচ্ছে কেন? তাছাড়া আপনার কথার সত্যতা কতটুকু? আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কিন্তু কোনো ঝামেলা নেই, তাই মিথ্যে বলার দরকার নেই। কিন্তু বৃষ্টি আমাকে বলেছিল আমি যেন সত্যটা বলে দিই আপনাকে। তবে এই সত্যটা আপনার কাছে বলতে কেমন লাগছিল তাই বলতে পারিনি। আর বৃষ্টিও চোখ লজ্জায় পড়ে কিছু বলে না আপনার কাছে, তবে খুব শীঘ্রই সকল যোগাযোগ বন্ধ করে দেবে। আমি কি তাকে জিজ্ঞেস করব? করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকবেন। রুমের মধ্যে মন খারাপ করে বসেছিলাম। মনের মধ্যে একটা হতাশা অনুভব করছি। বৃষ্টির সঙ্গে এই সময় কথা হয় না, তাই হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড করে সব কিছু জিজ্ঞেস করে রাখলাম। সে যেন অনলাইন এসে জবাবগুলো দেয়। ঘুমিয়েছিলাম, মোবাইলের রিংটনে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি বৃষ্টির কল কেটে দিয়ে মোবাইলের ডাটা চালু করলাম। বৃষ্টি অনলাইনে ছিল, আর হোয়াটসঅ্যাপে কল দিলাম। বললাম, কেমন আছেন? হ্যাঁ ভালো, তুমি? অনেক ভালো। তোমার ভয়েস রেকর্ডগুলো শুনলাম। ও আচ্ছা, সবগুলোই সত্যি, আমার বিয়ে হয়েছে। আমাকে বললেই তো হতো, তাহলে তো পথের বাঁকে দাঁড়িয়ে অপেক্ষা করতাম না। একটু ইতস্তত জমে উঠেছিল। আমার অপরাধ কি ছিল? আমি চেয়েছিলাম তুমি তোমার প্রাথমিক কষ্টটা সামলে নিতে পারো, তাই বন্ধু হয়ে থাকতে। কিন্তু যেদিন তুমি প্রপোজ করলে সেদিন কেন যেন না করতে পারিনি। ভাবলাম কত আশা করে তুমি কথাগুলো বলছো, তাই ফিরিয়ে দিলে হয়তো মন খারাপ হবে। তবুও মিথ্যে বলে হাসানোর চেষ্টা না করে সত্যি বলা দরকার ছিল, তাই না? এখন বললাম তো। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো সব সময়। তুমি কি কখনো ভাবোনি যে আমার মতন একটা মেয়ে তোমার মতন বিবাহিত ছেলেকে সত্যি সত্যি কি পছন্দ করে? না, ভাবিনি। তবে আজকে বিকেলে তাবাসসুমের কথা বলার পর ভাবলাম অনেক কিছু। তাই এখন মনে হচ্ছে ৫ বছর ধরে ভালোবেসে সাদিয়া যেখানে আঘাত করতে পেরেছে, মাত্র ৫ মাসের পরিচয়ে সেখানে কেউ যে আঘাত করবে তাতে মন খারাপের কি আছে? আচ্ছা, তোমার প্রতি বিন্দু পরিমাণ অভিযোগ নেই আমার। ভালো থেকো। সত্যি অভিযোগ নেই? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। আমি কল কেটে দিয়ে মোবাইল পকেটে নিয়ে বের হয়ে গেলাম। আজকে আবার অনেকটা সময় ধরে হাঁটতে ইচ্ছে করছে। রেল লাইনে গিয়ে হাঁটলে মনে হয় খুব ভালো হবে। জংশন মোড়ের দিকে গিয়ে আমি রেল স্টেশনের দিকে হাঁটতে লাগলাম। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।